ফিজিক্যালি করার পর হচ্ছে মানে ও যাচাই, ও এরকম একটা মানুষ ছিল যে আমার বেস্ট নিয়েও ওর সন্দেহ ছিল। বেস্ট নিয়ে সন্দেহ ছিল কি যে অনেকে কিন্তু মানে ফ্যামিলিগতভাবে বেস্ট বড় হয় ছোট হয়। তো আমার একটু বড় মানে বড়র কারণে ও আমাকে একটু সন্দেহ করতো যে আমি না জানি কত ছেলে আমার মানে আমাকে ছুঁইছে বা হচ্ছে মানে অনেক অনেক জায়গায় টাচ করছে এগুলা। তো আমি ওকে যা ঘুরছে আমি সবে বলছি, সবে বলছি বলতে কি মানে ভাইয়ার কথাটাই শেয়ার করছি, এমনি আগের গুলো আমি কিছুই শেয়ার করি নাই, কেননা ঘটনাটা এত বেশি সেন্সিটিভ, ঘটনাটা এত বেশি গায়ে কাঁটা দেওয়ার মতো যে আমরা খুব সঙ্গত কারণেই নাম ঠিকানা পরিচয় কোনো কিছুই প্রকাশ করার সাহস পাচ্ছি না। মুখটাও দেখাতে আমি দ্বিধাবোধ হচ্ছে এবং মনে হচ্ছে ঠিক হবে না, কিন্তু এটা না জানলে আপনার অনেক ক্ষতি হবে। ছোটবেলায় হচ্ছে যে হয়তো তেমন কিছু বুঝতাম না, জানতাম না আসলে কোনটা ভালো মানে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ এগুলো ভালোভাবে জানতাম না। তো যখন অনেক ছোট ছিলাম একটু একটু মনে পড়ে, যখন একটু ছোট ছিলাম আমরা তখন 3 তলা বাসায় ছিলাম। তো আমাদের ওখানে যে বাড়িওয়ালা আঙ্কেল ছিল সে মানে আমার মনে নেই মানে বাসায় কেউ ছিল কিনা ওটা আমার একদম মনে নেই, কিন্তু এতটুকুই মনে পড়ে যে উনি আমি খেলতেছিলাম, উনি আমাকে ওখান থেকে ডেকে আমাকে নিয়ে ওনাদের বাসায় চলে যায়। তো উনি আমাকে ব্যাক টাচগুলো করে, আমি আর খোলাখুলিভাবে কিছু বলতে চাচ্ছি না, ব্যাক টাচ করে, এমনি কোনো ইয়ে হয়নি। তো যাই হোক পরে আমি যেটা কাউকে বলবো আমার সেরকম কোনো সাহস ছিল না, মানে আব্বু আম্মুকে যে বলবো মানে আমি তখন ভাবতাম কি যে এটা তো খারাপ জিনিস, আব্বু আম্মুকে বলবো, আব্বু আম্মুকে বললে ওনারা আবার কি ভাববে না ভাববে, এর জন্য আমি কাউকে বলা হয়নি এটা। তো পরে এই কাহিনী গেল ওখান থেকে আমরা 1 সপ্তাহ পরে বাসা চেঞ্জ করে অন্য জায়গায় চলে আসি। কেন বাসা চেঞ্জ করে কি আম্মাকে কিছু বলেছিলে? না না, বাসা চেঞ্জ করা হয়েছে হচ্ছে মানে এমনি মানে ওই রিজনটা না? না না, ওই রিজন মানে ওইটার বিষয়ে কেউ এখন পর্যন্ত কেউই কিছু জানে না। ঠিক এখনো জানে না? না এখনো কেউ কিছু জানে না, এটা আমি সামনে আগে বলবো। মানে আমার কথা আজ পর্যন্ত আমার বাবা মার কাছেও কোনো দাম ছিল না, এমনকি আমার হাজব্যান্ডের কাছেও কখনো কোনো দাম ছিল না। তো যাই হোক পরে ওখান থেকে তো 1 সপ্তাহ পর বাসা চেঞ্জ করি, অন্য বাসায় আসি। তারপর মানে আমি যখন আমার সাথে ওই কাহিনীটা ঘটে তখন আমি স্কুলেও ভর্তি হইনি, অনেক ছোট, 5 বছর 4-5 বছর। একটু একটু মনে আছে, একদম পুরো কাহিনীটা মনেও নাই, তো যতটুকু পারছি অতটুকু বলছি। তো যাই হোক পরে ওখান থেকে বাসা চেঞ্জ করে আসার পর আমার সাথে তেমন আর কিছু ঘটে নাই। পরে হচ্ছে যখন ক্লাস 6-এ পড়ি তখন হচ্ছে আমি একটা মানে আমাদের বাসায় লজিং একটা মাস্টার রাখা হয় আমার জন্য। তো ওনার সাথে আমি একটু হয়ে যাই মানে রিলেশন তৈরি হয় ওনার সাথে আমার, এমন রিলেশন তৈরি হয় যে উনি আমাকে বলছে যে আমি তোমাকে বিয়ে করবো এমন। প্রথম আমি রাজি ছিলাম না, পরে উনি ওনার আব্বু আম্মুর সাথে আমাকে কথা বলাই দিছে, প্লাস হচ্ছে ওনারা 4 ভাই তো 3 ভাইয়ের বিয়ে হয়ে গেছে, ওনাদের ভাবির সাথে আমাকে কথা বলাইছে। পরে আমি আসলে বিষয়টা একদম সিরিয়াসলি ভেবে নিয়েছিলাম যে আসলে হয়তো উনি আমাকে বিয়ে করবে। পরে দেখি 6-এ? হ্যাঁ তখন 6-এ পড়ি। তো আমি ওনাকে অনেকবার বলছি যে আমি তখন 6-এ পড়ি, কীভাবে কি মানে হবে আমি বুঝতে পারতেছি না। পরে বলে কি কেন গ্রামের মেয়েদের বিয়ে হয় না, গ্রামের মেয়েদের তো 6-এ বিয়ে হয় 7 উঠলে বিয়ে হয়, তুমি কেন ওই লোক তখন কোন ক্লাসে পড়ে? তখন উনি অনার্স মানে 3rd। আরে বাপরে। যাই হোক পরে গেল এটা, উনি আমাকে পড়াইতো এই সেই করতো। পরে কয় মাস পর 6-7 মাস পর মনে হয় ওনার সাথে এমনি সামনাসামনি আমার কোনো মানে ফিজিক্যালি কোনো কথা হয়নি বা কোনো টাচ কিছুই হয়নি, কিন্তু ফোনে হচ্ছে ওনার সাথে আমার বেশ কথা হতো, ফিজিক্যালি বলি বা এমনি যাই বলি সব কথা হতো। কিন্তু হঠাৎ হচ্ছে যখন আমি ক্লাস 7-এ উঠলাম হঠাৎ ওনার মানে কোনো নেই, উনি আমার সাথে কোনো যোগাযোগ করতেছে না, কোনো কন্ট্যাক্টই রাখতেছে না আমার সাথে।
পরে আস্তে আস্তে খবর নিয়ে জানি ও আচ্ছা আমার ফ্যামিলিও ব্যাপারটা জানতো যে সে আমাকে বিয়ে করবে বা কিছু একটা। আমার ফ্যামিলিও এখানে সহমত ছিল যে না, ছেলে ভালো ভালো পড়াশোনা করে। তো যাই হোক, পরে আমাকে বললো যে আমি আবার কার কাছ থেকে খোঁজ নিয়ে দেখলাম যে উনি অন্য রিলেশনশিপে গেছে এবং তাকে বিয়ে করবে। পরে আমি বললাম যে যাই হোক, ওইটা নিয়ে আর মাথা ঘামাবো না, শেষ ওইটা, কারণ ওইটা ক্লাস 6-এ হয়েছে, ওইটা আর বেশি মাথা ঘামানোর কিছু নাই। তো ওটা গেল। এরপর হচ্ছে কোনো ছেলের দিকে তেমন একটা ছিলাম না। যখন ক্লাস 8-এ উঠলাম, 8-এ হচ্ছে মানে মানে কি বলবো, মানে তখন আমার আপন এক কাজিন, ওকে আমার খুব পছন্দ হয়। তো ও আমাকে পছন্দ করতো, সেটা আমি অনেক পরে জানতে পারছি। তো যাই হোক, আমাকে পছন্দ করে, ওইটা পরের বিষয়। আমি ওকে যখন পছন্দ করি, ওইটা আমি ওরে বলছি কি যে আমি তো তোমাকে খুব পছন্দ করি, আমি তোকে বিয়ে করতে চাই, এরকম আমরা রিলেশন শুরু করে আমরা বিয়ে পর্যন্ত আগাই নিতে চাই। পরে বলতেছে যে করছে, এটা কখনোই সম্ভব না, কেননা তুমি আমার ছোট বোনের মতন থাকবা, এখন তোমার পড়াশোনার বয়স। পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, মানুষ তো পড়াশোনা করে, ঠিক আছে, বিয়ের পরেও পড়াশোনা করে, তো আমরা বিয়েটা না করি, আমরা এখন রিলেশনশিপে যাই, আমরা তারপর পড়াশোনাটা করি। তো ও আমাকে বললো যে না, এটা কখনোই সম্ভব না, তুমি যদি এরকম বেশি করো তাহলে কিন্তু আমি তোমার আব্বু আম্মুর কাছে বলে দেবো। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে বলো, ওনারা সবই জানে। আসলে আমার বাবা মা সবই জানে, কেননা এখন পার্সোনাল ব্যাপার হচ্ছে কি যে জায়গা জমি, ওইটা নিয়ে আর একটু বেশি ছিল, আব্বু আম্মু আগ্রহ ছিল যে এটা তাহলে একটু তাড়াতাড়ি হইতো, জায়গা জমিটা আমরা একটু ভাগে টাগে তাড়াতাড়ি পাইতাম এসে। আমি যে এটা আমি বুঝি না। তো যাই হোক, ওনারাও রাজি ছিল ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। তো ভাইয়া যখন আমাকে না বললো, আমি আমার ফ্যামিলিকে বললাম যে ভাইয়া বলছে যে না, এটা হবে না। পরে বলছে যে কেন হবে না? পরে আমি বলছি ভাইকে জিজ্ঞেস করছি, ভাইয়া নাকি গার্লফ্রেন্ড আছে। কথা বললাম, তো ভাইয়ার ব্যাপারে আসলে গার্লফ্রেন্ড তখন ছিল না, ভাইয়ার এক ফ্রেন্ড, নামটা আমি না বলি। তো ওই আপু আমাকে বলতেছে যে দেখো ইসরাত, তুমি তোমার ভাইয়ের সাথে কি বলছো আমি জানি না, ওর সাথে কিন্তু আমার রিলেশন, আসলে এটা মিথ্যা কথা, আমার সাথে মজা করতেছিল। পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, ওই কথাটা শোনার পর আমি অনেকদিন মানসিকভাবে একটু প্রেশারে ছিলাম। তো আমি বলছি কি যে দূর, কোনো কিছুই সম্ভব না, এগুলো আমি এখন মাথা থেকে ঝেড়ে ফেলবো। তারপরেও ঝাড়া হয়নি। তো আমি ক্লাস যখন 9-এ উঠি, ছামারির মধ্যে 2বার গ্যাপও গেছে। আচ্ছা, আমার ছোটবেলায় আরো অনেক মানে গ্যাপ হয়েছে। তো ওই যে আমাদের মানে একটু টাকা পয়সা একটু প্রবলেম ছিল, যার কারণে হচ্ছে ঘরে আর কি, ওই যে বললাম লজিং মাস্টার ওনাকে রাখছিল। তারপর হচ্ছে এছাড়াও ওনার কয়েকজন ছিল ঘরে। তো যারা ঘরে ছিল তারা তেমন কিছুই করে নাই আসলে, বা আত্মীয়দের মধ্যেই কেউ একজন করছে, যে হচ্ছে আমার খালু ভাই সম্পর্কে ও আঙ্কেল, উনি আমার সাথে মানে ব্যাড টাচ করছে, এমনি কিছু না, ব্যাড টাচ করছে, যেটা হচ্ছে মানে আমি বুঝতাম না, আমি ভাবতাম যে না খালু তো হয়তো মেয়ের মতন এরকম আচরণগুলো করে। কিন্তু কত বছর বয়স এটা? তখন ওই যে আমি বললাম না রিলেশনশিপটা ছিল আমার টিচারের সাথে, ক্লাস 6-7। হ্যাঁ, তখন উনি আমার সাথে এরকম করতো। তা আমি তখন ব্যাডটা মানে করতাম না, মানে কিছু বুঝতে দিতাম না। আসলে ভাবতাম কি যে ওনার তো মেয়ে নাই, ওনার 2টো ছেলে। তো আমি ভাবতাম যে হয়তো মেয়ের মতন আদর করে, তো এভাবে টাচ করে, এগুলো আমি ভাবতাম কি হয়তো মেয়ে হিসেবে এগুলো করে। তো যাই হোক, উনি বর্তমানে এখন মারা গেছে, 1 বছর হয়ে গেছে। তো যাই হোক, পরে আমার এইগুলো নিয়ে আর কি ডিপ্রেশনে থাকার কারণে পড়াশোনাটাও কন্টিনিউভাবে করতে পারিনি। তো যাই হোক, ক্লাস 9-এ যখন আমার ভাইয়াকে প্রপোজ করলাম, প্রপোজ করার পর ভাইয়া রাজি তো ছিল না, বললামই তো। পরে হচ্ছে কি জানি, ভাইয়ার ফ্রেন্ডকে দিয়ে আমাকে তো অনেক কথা বলাইছে যাতে আমি ওর কাছ থেকে সরে যাই, অনেক কথা বলাইছে। পরে আমি তো ওর কাছ থেকে সরে আসছি, আব্বু আম্মুকেও বলছি যে না এরকম কিছু হবে না। পরে বলার পর আব্বু আম্মুও বলছে যে কেন হবে না। পরে আমি বলছি এই কাহিনী, মানে ভাইয়া একটা রিলেশনশিপে আছে, ভাইয়া আমাকে চাইতেছে না, ভাইয়া আমাকে বোন হিসেবে দেখে এখনো, এই আর কি।
মানে আব্বা আম্মি আগায় দিছে তোমার ওর সাথে রিলেশনশিপের জন্য? হ্যাঁ, ওরকমই। আমি ইচ্ছা ছিল, আমার আগে থেকে ইচ্ছা ছিল। আমি হচ্ছে পরে আমার আব্বু আম্মুকে জানাইছি। তো ওনারা পরে সহমত দিছে যে না ঠিক আছে। ওই যে বললাম না জায়গা জমি সম্পর্ক, ওইটা হইলে ওনাদের জন্য একটু উপকার হইতো। তো যাই হোক ওটা গেল। পরেও যখন আমাকে রিজেক্ট করে দিছে, পরে আমি কোন ছেলের প্রতি কোনো আকর্ষণ ছিল না। পরে আমি যখন ক্লাস 9-এ মানে পরীক্ষা দিব, বার্ষিক পরীক্ষা দিব, তখন হচ্ছে আমার একটা ফ্রেন্ড, ওর বয়ফ্রেন্ডের মাধ্যমে আমার এখন বর্তমানে যে হাজব্যান্ড, ওর সাথে আমার পরিচয় করাই দিছে। পরে আমি আসলে অতটা সিরিয়াস ছিলাম না। পরে যাই হোক ওর সাথে আমার রিলেশনটা কন্টিনিউ হয়। হওয়ার পরে মানে আমরা ডিসিশন নিই যে আমাদের যখন পড়াশোনাটা শেষ হবে, আমার হাজব্যান্ড তখন হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তো। তো ওখান থেকে পরে আমি ওরা বললাম যে যখন আমাদের পড়াশোনাটা শেষ হবে তখন আমরা বিয়ে করব। পরে বলছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এর মধ্যে আবার একটু কাহিনী ঘটলো কি, আমার যে খালাতো ভাই, ও আমার সাথে মানে শারীরিক সম্পর্ক করার জন্য মানে অনেক করতেছিল। যাকে তুমি প্রপোজ করছিলে? না না না, সে না, সে হচ্ছে আমার চাচাতো ভাই। আর যে আমার সাথে খারাপ কাজ করার করতেছিল সে হচ্ছে আমার খালাতো ভাই। আচ্ছা। আমি যার বাসায় এখন বর্তমানে আছি। তো যাই হোক ও হচ্ছে আমাকে মানে এমনি কিছু বলে নাই। সেদিন যেদিন আমার সাথে কাহিনীটা ঘটে, ঘরে কেউ ছিল না। খালামণি হয়তো কোথাও একটা গেছিল, হ্যাঁ ঘরে কেউ ছিল না, আমি একা ছিলাম, আমি টিভি দেখতেছিলাম। তো ও মানে আচমকা এসে মানে কিভাবে কি হয়ে গেল আমি মানে বইলা বুঝাতে পারবো না কিভাবে কি হয়ে গেল। এমনি কিছুই হয় নাই, শুধু জাস্ট মানে ব্যাক টাচ। পরে আমি অনেক কান্নাকাটি করলাম। পরে ওরে এর মধ্যে আবার একটু বলি, ওদের সবাই এত ভয় পায়, ওরা হচ্ছে পীরের মতন মানে ওরা কেন যে সবাই পীরের মতন মানে জানি না। ও কিন্তু বয়সে অনেক ছোট, সবার ছোট, এখন বর্তমানে মানে ভালো একটা লেভেলে আছে। তো যাই হোক ওরে সবাই পীরের মতন ভয় পায়। ওর ব্যাপারে আমি যে আমার আব্বু আম্মুর কাছে বলবো, আমার আব্বু মানে অবশেষে তো আমি আমার আব্বু আম্মুর কাছে বলছি যে আম্মু এরকম ভাইয়া আমার সাথে ব্যাক টাচ এরকম আচরণ করছে। পরে আমার আম্মু বলছে না তুই মিথ্যে কথা বলতেছিস, মানে আমার কথা বিশ্বাস করে না, বিশ্বাস করে না। তারপর হচ্ছে আমি আমার খালামণির কাছে বলছি, সেও বিশ্বাস করে না, আমাকে সবাই অস্বীকার করতেছে। পরে এক পর্যায়ে আমি কি করলাম, আমার মানে বিএফ যে আমার বর্তমান হাজব্যান্ড, ওরা আমি বলতে বাধ্য হইলাম। পরে ও বলতেছে যে তোমার সাথে সত্যি কিছু হয় না, মানে ও আমাকে এখন অবিশ্বাস করতেছে যে না আসলে ওর সাথে আমার মনে হয় কিছু হয়েছে, যেহেতু এক ঘরে থাকতেছি আমরা। পরে আমি বলছি যে না আসলে ওর সাথে আমার কিছু হয় না, যা হয়েছে আমি সব তোমাকে বলছি, ওর সাথে আমাকে তেমন কিছুই হয় নাই। এখন আমি চাইতেছি যে তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসে বিয়ে করো, তাহলে এই মুহূর্তে বিয়েটা করে ফেলো, বা আমার বাসায় প্রস্তাব পাঠাও, আমাদের কাবিন করায় রাখো, তাহলেও আমার ভাইয়ের একটা সাহস হবে যে না ওর তখন বিয়ের ঠিক হয়ে গেছে, সেফ থাকবো। হ্যাঁ। তো পরে হচ্ছে ওরে বললাম, ও পরে যে আজে বাজে কথা বলতেছে যে তুমি যে আসলে এখনো ভার্জিন, সেটা কিভাবে করবো না করবো এরকম বলছে। তো যাই হোক পরে এক পর্যায়ে যেহেতু আমি ওকে ভালোবেসে ফেলছি, এক পর্যায়ে আমরা হচ্ছে শারীরিক সম্পর্ক করার জন্য করলাম, মানে তোমার বর্তমান হাজবেন্ডের সঙ্গে? হ্যাঁ। পরে হচ্ছে ওর সাথে রুম দিতে গেলাম। পরে ওর তখন আর কি বিশ্বাস হলো যে না আসলে আমি তেমন কিছুই মানে আমার ভাইয়ের সাথে তেমন কোনো সম্পর্ক হয় নাই। এমনি আমি যা বলছি। তোমার বয়স কত তখন? আমার বয়স 17-18 এরকম, 17 মেবি। তো যাই হোক পরে হচ্ছে দেখতেছে যে না আমার মানে তখন আমি বাসায় আমি ওর কথা জানাই দিছি, আমার হাজব্যান্ডের কথা বলছি যে এরকম আমি ওর সাথে রিলেশন করি সেই। পরে বলছে ওর ব্যাকগ্রাউন্ড কেমন, পরে আমি বলছি ওরা একটু গরিব। আমার হাজব্যান্ড মানে আমার শ্বশুর হচ্ছে মানে বদলা দেয়। আবার আমার বললাম না আমার হাজব্যান্ড একটু অসুস্থ, এখন সে এখন বাড়িতে বসে এই কাজটাই করতেছে, যেহেতু কার জব নাই। তো যাই হোক পরে হচ্ছে ওরে এত বিয়ের প্রেশার দেওয়ার কারণে ও বলতেছে যে আমি তো এখন পারতেছি না, কারণ আমার হাতে টাকা নেই, প্লাস হচ্ছে আমি এখন স্টুডেন্ট। তো ও যখন স্টুডেন্ট ছিল, ওই অনার্সে পড়তো, তখন ইয়েলো শোরুমে জব করতো। তো যাই হোক পরে হচ্ছে আমার ভাই তারপরে হচ্ছে আমাকে ছাড় দেয় নাই। সে মানে বাসায় থাকা মানে কেউ থাকুক বা না থাকুক, সে ব্যাড টাচ করবেই।
মানে যেমন হচ্ছে আমি এখন ঘুমিয়ে আছি, সে আমার গায়ে হাত দিল বা পায়ে হাত দিল, মানে এটা কেমন? আমি একটা মানুষ ঘুমিয়ে আছি, সে কেন তার গায়ে হাত দিবে বা পায়ে হাত দিবে? এটা একটা ব্যাড টাচ, মানে এইসব জায়গায় ধরতেছে। পরে আমি হচ্ছে মানে আল্লাহ তাআলা এমন একটা গুণ দিছে যে আমি যদি ঘুমাই, ও যে আমাকে যখনই টাচ করতে যাবে হচ্ছে আমাকে তেমনভাবে ছাড় দেয় নাই। যখন আমি আমার বিএফ এর কথা বলছি, তো ও আমাকে কেমন টাচ করতো, যে পায়ের এই যে এখানে ধরতো, হ্যাঁ থায়ে ধরতো, প্লাস হচ্ছে মানে পিঠে টাচ করতো, হাতের এই যে এখানে টাচ করতো। তো আমার কাছে এই জিনিসটা খারাপ লাগতো। আমি তো ওরে সরাসরিভাবে কিছু বলতে পারতাম না, কেননা ওকে ছোটোবেলা থেকে ভয় পেয়ে আসছি, মানে সম্মান দিয়ে আসছি যেটা আর কি। কখনো কোনো কিছু বলার সাহসও পাইনি। তারপরে যে আমি আমার খালামুনিকে বলবো, মানে ওনার যে মা, ওনাকে যে বলবো, ওনাকে তো বলাই যাবে না, কেননা ওনাকে বললে আমাদেরকে মানে ঘরে রাখবে না। আচ্ছা, এর আগে একটু বলে নেই, আসলে ভাই আমাদের ফ্যামিলিটা হচ্ছে একটু অন্যরকমের বলতে আমার মা হচ্ছে ছোটোবেলা থেকেই আর কি, আম্মু 8 পাস করার পরেই গার্মেন্টসে হয়ে যায়। তো যার কারণে বিয়ের পরে আম্মু গার্মেন্টসে জব করে। তো গার্মেন্টসে জব করতে করতে একটা আসে, মানে অফার আসে যে বাহিরে নিয়ে যাবে। তো ওইটার আম্মু আর কি বাহিরে চলে যায়। তো বাহিরে গিয়ে 5 বছর ছিল। মানে আমার সাথে যখন ওই ভাইয়ার আর আমার ওই কাহিনীটা যখন ঘটে, তখন আম্মু বাহিরেই ছিল। তো আমি আরেকটু বলে নিই ভাই, আমি কিন্তু কথা সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি না। যাই হোক, তো তখন আম্মু বাহিরে ছিল। আম্মু বাহিরে থাকাকালীন আম্মুকে তখন বলছি যে আম্মু, আমরা আলাদা বাসা নিলে কি হয়, তুমি বাংলাদেশে থাকো, বাংলাদেশে তো অনেক গার্মেন্টস আছে ভালো ভালো, তো সেখানে কাজ করো। পর আম্মু বলতেছে দেখো, তোমাদের ভাই বোনের জন্য, মানে আমরা এক ভাই এক বোন, বলতেছে তোমাদের ভাই বোনের জন্য তো ভবিষ্যৎ আছে, এখন যদি কিছু না করি তাহলে কখন করবো, বুড়ো হয়ে গেলে তো তখন তেমন একটা রব থাকবে না। পরে আমি বললাম যে আম্মু তাহলে দেখো তুমি যেটা ভালো মনে করো। তো যাই হোক, আম্মু আমাদের ভালোর জন্যই গেছে, কিন্তু শেষে যে এরকম কিছু হবে সেটা কখনো আশা করিনি। যাই হোক, পরে হচ্ছে আম্মু 5 বছর আর কি বর্তমানে এখনো বাহিরেই আছে। 5 বছর বাহিরে থাকার পর 2 বছরের জন্য বাংলাদেশে আসে। তো তখন আমি আম্মুকে সামনে বসায়ও বুঝাইছি যে আম্মু এরকম এরকম হয়েছে, তুমি কেন বিশ্বাস করতেছো না? পরে বলে কি যে না, এটা কখনোই সম্ভব না, তোমার ভাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্লাস হচ্ছে তাকে আমরা এত সম্মান করি, সে কখনোই এটা করতে পারে না। ও আর হচ্ছে আমার সাথে ভাইয়া যখন এই কাজটা করে, আমি তো তখন কান্নাকাটি করতেছি, চোখ মুখ লাল হয়ে গেছে। তো আমাকে তখন ভাইয়া বলছে কি যে চোখ মোছ। পরে আমি চোখ মোছার পরে বলতেছে যে আয় আমার রুমে। আমি তো তখন আরো বেশি ঘাবড়ে গেছি যে আসলে কি হবে, বাসায় কেউ নাই, আমি যে চিৎকার চেঁচামেচি করবো, মান সম্মানের আমি এটা করতে পারতেছি না। তো যাই হোক, ভয়ে গেছি। যাওয়ার পরে আমাকে বলতেছে কোন শেপটা ধর। পরে আমি বলছি যে না আমি ধরবো না। পরে বলতেছে না ধর। পরে যাই হোক আমাকে থাপ্পড় মারছে। ওই যাই হোক আমি ধরছি কোন শেপটা, দেওয়ার পরে বলছে যে তোর সাথে আমার আজকে যা হয়েছে এটা কাউকে বলবি না। পরে আমি বলছি যে আচ্ছা, সরাসরি বসে যাচ্ছা। পরে আবার নিজেই বলতেছে যে দেখ, তোর সাথে কিন্তু আমার এমনি কিছু হয় নাই, তোর সাথে জাস্ট আমি ব্যাড টাচ করছি, এমনি কিছু কিন্তু হয় নাই। পরে আমি বলছি কি যে তুই 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 আমার ব্যাড টাচ করছিস কেন, এই কথা বলছি। তুই বললি কেন, এবার আমার আরেকটা থাপ্পড় দিচ্ছে। তো যাই হোক, ওই কাহিনী মানে ওই থাপ্পড় দেওয়ার পরে আমি কনসেপ্টটা ধরলাম, ধরে আমি ওয়াদা করলাম যে আমি এই কথা কাউকে বলবো না। পরে হচ্ছে ভাইয়ারকে আমাকে কনসেপ্টটা টাচ করানোর কারণটা হচ্ছে যে আমার স্কুলে একটা ম্যাম ছিল, যার সাথে আমি অনেক ফ্রি, তাকে আমি সব কথা বলবো। এই কারণেই হচ্ছে আমার ভাই আমাকে কনসেপ্টটা টাচ করায়। তো তারপরেও মানে আমি প্রথমত মানে 1 মাসের মতন কাউকে কিছুই বলিনি, মাথায় একাই মানে মেন্টালি একটা প্রেশার ছিল। পরে দেখলাম যে না, ও আসলে একদম বেশি বেড়ে গেছে। আমার হাজব্যান্ডকে তো মানে তখন তো বিএফ ছিল, বিএফকে তো বলছি। তারপর আমার কিছু ফ্রেন্ডের সাথে আমি শেয়ার করছি, কিছু ফ্রেন্ড বলতে কি আমার 2টা বেস্ট ফ্রেন্ড ছিল, ওদের কাছে শেয়ার করছি। ওরা বলতেছে যে তুই তোর খালামুনির কাছে বল, বা এরকম তোর আম্মুর কাছে বল। তো আমি বলছি যে ওনারা কোনো রেসপন্স করতেছে না, এখন আমার কী করার নেই। পরে বলতেছে তাহলে এখন আমরা ফ্রেন্ড, আমরা তো আর কিছু করতে পারবো না,
কেননা তুইও যে এই মানে তুই এখন বাচ্চার মতন, আমরাও এখন বাচ্চাদের মতন। এখন আমাদের কাছে টাকা পয়সা নাই যে তোর হেল্প করব, যে তোর বা ভাইয়ের বিয়ে শাদী দিয়ে দিব, কোথাও পাঠিয়ে দেবো, এরকমও কোনো আমাদের সিচুয়েশন নাই। এখন তুই দেখ ভাইয়ার ফ্যামিলির বইলা টইলা বিয়ে শাদিটা কমপ্লিট করতে পারিস কিনা, তাহলে ওই বাড়িতে যাই থাক। পরে যাই হোক আমার হাজব্যান্ডকে অনেকে বললাম না যে ওর সাথে ফিজিক্যালি করার পর হচ্ছে মানে ও যাচাই, ও এরকম একটা মানুষ ছিল যে আমার বেস্ট নিয়েও ওর সন্দেহ ছিল। বেস্ট নিয়ে সন্দেহ ছিল কি যে অনেকে কিন্তু মানে ফ্যামিলিগতভাবে বেস্ট বড় হয় ছোট হয়। তো আমার একটু বড় মানে বড়র কারণে ও আমাকে আর কি সন্দেহ করতো যে আমি না জানি কত ছেলে আমার মানে আমাকে ছুঁইছে বা হচ্ছে মানে অনেক অনেক জায়গায় টাচ করছে এগুলা। তা আমি ওকে যা ঘুরছে আমি সবে বলছি বলতে কি মানে ভাইয়ার কথাটাই শেয়ার করছি, এমনি আগেরগুলো আমি কিছুই শেয়ার করিনি, কেননা যতই হোক ও হচ্ছে পরের ছেলে। ও একদিন না একদিন আমাকে খোঁটা দিবে, আসলে ও আমাকে খোঁটা দিছে যার কারণে আমার একটু খারাপ লাগছে, যে ওটা পরে বলবো না। তো গেল ওর সাথে আমার বিয়েটা হইলো, বাসা থেকে পালায় গেছি। আমার ফ্যামিলি থেকে ওকে কেউই মানবে না। আগেই বলছি যে ওর ব্যাকগ্রাউন্ডটা ভালো, ব্যাকগ্রাউন্ড বলতে কি মানে ওর ফ্যামিলি এটা একটু আমাদের থেকে একটু লো, এই কারণে কেউই মানে নাই। তো তারপর হচ্ছে আমি আমার বাসা থেকে পালায় ওদের বাড়িতে চলে যাই। আমাদের হচ্ছে গ্রামের বাড়িতে বিয়ে হয়। তো তারপর হচ্ছে আমার শাশুড়ি এবার একটু অন্যরকম ছিল যখন আমি প্রথম প্রথম যাই। একটু ঝগড়াটেও না, মানে একটু কথা শোনাই তো বেশি। আর আমি এমন একটা মেয়ে যে যতই কথা বলুক না কেন আমি একটু কথা বলি না মুখের উপরে, আমি সবসময় সব সহ্য করতাম। তো উনি ওনার মতন বলতে থাকতো। এক পর্যায়ে মানে ওনার গ্রামের মানুষরাই ওনারে বকাবকি করতো, আমাকে বকাবকি করতো না। তো যাই হোক পরে আমি বিয়ের পর 1 বছরের মতন বাড়িতে ছিলাম। এরপর দেখতে তখন আমার হাজব্যান্ড হচ্ছে ইউরোতে জব ছিল। তো পরে হচ্ছে হঠাৎ করেই জবটা চলে যায়। পরে আমি ওরা বললাম যে এখন তো বেবি টেবি কিছুই হয় নাই, তাহলে আমি ঢাকায় আসি, এসে আমার তো মানে পড়াশোনা অত জানা নাই, তারপরে যদি গার্মেন্টসে ঢোকা যায়। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আসো দেখি কি করা যায়। আর আরেকটা ইচ্ছে ছিল যে পার্লারে জব করব। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আসো তারপর দেখি কি করা যায়। ও আচ্ছা, এর মধ্যে আমার যে আপন দেবর সে আমার সাথে মানে বাজে কাজ করার একটা ইয়াতে প্রস্তুতি নিচ্ছিল। বাজে কাজটা বলতে কি মানে ওর ভাইয়া তো ঢাকায় থাকতো, ও একদিন রাতে আসছে মানে আমার বিছানা কাছে আসছে, আমি তো একা একা ঘুমাই, আমি ডিম লাইট ইউজ করি। তো আমার ডিম লাইটটা হঠাৎ নষ্ট হয়ে যায়, নতুন ডিম লাইট, মানে ওই নষ্ট করছে ইচ্ছাকৃতভাবে যাতে অন্ধকারে ও চলে আসতে পারে, আমার যতটুকু মনে হইলো। তো ও আমার নতুন ডিম লাইটটা সেটা নষ্ট হয়ে গেছে অটোমেটিকলি। পরে আমি আমার যে শ্বশুর ওনার আব্বু বললাম যে আব্বু আমার ডিম লাইটটা নষ্ট হয়ে গেছে, নতুন একটা ডিম লাইট লাগবে। পরে বলতেছে যে আচ্ছা এনে দিব না। এখন আমার দেবর বলছে কি কিসের ডিম লাইট লাগবে, ডিম লাইট দিয়ে কী করবেন, মানুষ কেন, মানে ও আর কথা শুনাইতেছে। পরে আমি বলছি কি তুমি চুপ থাকো, তুমি আমার ছোট, চুপ থাকো। এসে বসছি, যাই হোক ওর সাথে আমার এটা নিয়ে ডিম লাইট নিয়ে একটু ঝগড়া লাগছে। এখন ওর মনের মধ্যে যে শয়তানি এটা তার আমি বুঝতে পারিনি। ও করছে কি রাতের বেলা গেছে, মানে ও আমাকে আবজাবি কথা বলতেছে, আমি চিৎকারও দিতে পারতেছি না, বা আমি মানে তোর রুমে রাত্রে? হ্যাঁ আমার রুমেও আসছে। পরে এখন আমি যে ওর সাথে চিৎকার চেঁচামেচি করবো এরকম করতে পারতেছি না, কেননা আমি ওখানে নতুন, প্লাস হচ্ছে আমার ফ্যামিলির কেউই কিন্তু এখন পর্যন্ত মানে নাই। এখন আমি যদি 4-5টা কথা বলি তাহলে ওদের গ্রামের মানুষ কিন্তু আমার দিকেই আঙ্গুল তুলবে, এই ভয়ে আমি ওকে কিছু বলতে মানে জোরে চিৎকার চেঁচামেচি করতে পারতেছি না। এখন ও আমাকে বলতেছে যে দেখো ভাইয়া তো ঢাকায় থাকে, তুমি থাকো দেশে, তোমার তো একটা চাহিদা আছে, তাহলে তোমাকে আমি সেই চাহিদাটা পূরণ করে দিই, মানে অনেক বাজে বাজে কথা বলছে। পরে আমি বলছি যে দেখো তুমি যদি আমার সাথে নেক্সট টাইম এরকম করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি তোমার ভাইয়ের কাছে বলতে বাধ্য হবো। আমি মানে একদিন গেছে 2 দিন গেছে, না একদিন গেছে 2 দিনের দিন আমি ওয়ার্নিং দিছি যে মানে প্রথম দিন রাত্রে রুমে ঢুকছে? হ্যাঁ হ্যাঁ, রুমে ঢুকে সে আমাকে প্রস্তাব দিছে যে তুমি তো একা একা থাকো, ভাইয়াও ঢাকায় থাকে, তুমি আমার সাথে খারাপ কাজ করার ফিজিক্যাল হওয়ার চেষ্টা করছিল, মানে অফার দিছে। আচ্ছা। তারপর হচ্ছে
দ্বিতীয় দিন সেই দিনও আসছে, আয়সা বলতেছে যে একটু ইয়া হও না মানে আমার সাথে একটু ক্লোজ হও না, হইলে কি হয়, একই তো। পরে আমি বলছি যে নেক্সট টাইম তুমি আর আমার কাছে মানে আমার কাছে তো আসা দূরের কথা, আমার সাথে কোনো কথাই বলবা না, তুমি আমাকে ভাবি বলে ডাকবাই না। পরে এরকম বলার পরে সে বলতেছে তুমি কি করবা, পরে আমি বলছি আমি কি করব, তোমার ভাইয়ার কাছে বলবো। এর মধ্যে আমার একটা মানে মানে কি বলবো দুর্বল পয়েন্ট ছিল কি, আমার যে ননদ, আমার হাজব্যান্ডের হচ্ছে 3 ভাই বোন, 2 ভাই এক এক বোন। তো আমার যে ননদের হাজব্যান্ড, ও হচ্ছে আমার সাথে ফোনে কথা বলতো। আসলে আল্লাহ সবে দেখে, ওর সাথে আমার তেমন কোনো রিলেশনই নেই, যেহেতু ও আমার ননদের হাজব্যান্ড। ও আমি হচ্ছি মানে আমার ননদের একটু খারাপ অভ্যাস আছে বলতে কি, শাশুড়ির সাথে বনে না বা হাজব্যান্ডের কথা শুনে না, এগুলো নিয়ে আর কি ওর হাজব্যান্ড আমার সাথে বলতো যে ভাবি আপনার ননদ এরকম এই এই কারবার করে, এখন আমি কি করব বলেন, আমি সহ্য করতে পারতেছি না, আমি ডিভোর্স দিয়ে দেবো। তারপর আমার যতটুকু সম্ভব আমিও বুঝেছি যে ভাইয়া না, এটা কখনোই সম্ভব না। যাক আমাদের মানে এই নিয়েই আমাদের সাথে কথা হইতো। তো যাই হোক, আমার যে আপন নানি শাশুড়ি, উনি কথা উঠিয়ে দিছে যে ওর সাথে আমার রিলেশন, আমি রাত বিরাতে ওর সাথে কথা বলি আর যে ভ্যানটান, মানে আমি যে ওনার নাতির সাথে কথা বলি সেটা সে বুঝে না, মানে আমি ফোনে কথা বলতেছি মানে হচ্ছে ওনার মানে ওই যে আমার ননদের হাজব্যান্ডের সাথে কথা বলতেছি। তো সবাই ধরে নিয়েছিল যে ওর সাথে আমার রিলেশন। এমন একটা পর্যায়ে চলে গেছিল যে আমার হাজব্যান্ড আমাকে বলতে, সরি আমার শ্বশুর আমাকে বলতে বাধ্য হয়েছে যে আমার হাজব্যান্ডের কাছে যে তোমার বউরে তুমি নিয়ে যাও, তোমার বউর জন্য আমাদের সংসার অশান্তি। পরে আমি ভাবছিলাম যে আমি চলে আসবো, পরে যাই হোক আমার শ্বশুর আমাকে আবার যাই বলছে যে, পরে আমার হাজব্যান্ড বললো যে বলছে যে তুমি কি কাজ করছো যে আব্বু এইসব কথা বললো। পরে আমি বলছি যে আমি দেখো তেমন কিছুই করি নাই, এই কথা হয়েছে, আমি তোমাকে সবই বললাম। তো আমার হাজব্যান্ডও এক পর্যায়ে দেখে কি যে ওর আব্বু মানে ওর কানের মধ্যে এক কথা ঢুকাই দিচ্ছে, আমি এক কথা ঢুকাই দিচ্ছি, ওর মাথা গেছে এলোমেলো হয়ে। পরে আমাকে বলতেছে যে তুই তাহারি করছে, বলছে তুই আমার জীবন থেকেই বের হয়ে যা, এরকম বলছে। গেল তার